একটা ঘটনা শোনাবো। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, কারণ আপনি সবসময়ই ভালো থাকেন এবং ভালোর দলে। আমি ইকবাল কবির, আমার বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার ভবানীপুর গ্রামে। আমি আপনার শোয়ের একজন পুরনো শ্রোতা। ভূতফমের শুরু থেকে শুনি আপনাকে, কিন্তু কোনোদিন ঘটনা পাঠাইনি। আমি বর্তমানে একটি গ্রুপে হিসাব রক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। কাজের ব্যস্ততায় রেকর্ড করে পাঠাতে চেয়েছিলাম, কিন্তু আপনার কণ্ঠে এই ঘটনা বেশি ভয়ঙ্কর সুন্দর লাগে, তাই লিখে পাঠালাম। ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। সেই সাথে গুছিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত। আমাদের বাড়ির একটু বর্ণনা দিয়ে নিই। আমাদের বাড়ির পাশে একটি বিল রয়েছে। সেখানে শুকনো মৌসুমে ধান চাষ হয় এবং বর্ষা মৌসুমে পানিতে ডুবে থাকে। আমার বাবা চাচারা 5 ভাই 2 বোন। ঘটনাটি ঘটে আমার দাদির ছোট ভাইয়ের সাথে। তার নাম আব্দুর রহমান। আমরা তাকে নানা ভাই বলেই ডাকতাম। আমার দাদির বাবার বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি গ্রাম, এবং ওই সময়ে আমাদের সাংসারিক প্রয়োজনীয় জিনিসপত্র নির্দিষ্ট হাটের দিন ছাড়া পাওয়া যেত না। আমার আব্দুর রহমান নানা তখন হাট করতেন সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে। আমাদের গ্রাম থেকে যমুনা নদী পার হলেই সেই হাট। নদী পথে যেতেন সেখানে, এবং অনেক পথ পায়ে হেঁটেও হাঁটতে হতো। যাই হোক, ঘটনায় যাই। ঘটনাটি ঘটে 1970 দশকে। তখন আমার বাবা খুবই ছোট। আমার দাদি সেদিন আমার বাবাকে সাথে নিয়ে তার বাবার বাড়ি যায়, অর্থাৎ আমার বাবার নানার বাড়ি। এদিকে আমার দাদা বলে দিয়েছেন, কাল সকাল সকাল চলে এসো, ধান সেদ্ধ করতে হবে কিন্তু। দাদি হ্যাঁ বলে চলে যায়। মামার বাড়ি গিয়ে বাবা সবার সাথে খেলাধুলা করছে। সন্ধে হলে তার মামা আব্দুর রহমানের কাছে ভূতের গল্প শুনবে বলে বায়না ধরে। তিনি অগত্যা রাজি হন এবং রাতের খাবার শেষ করে গল্প শুরু করেন। বলছেন আব্দুর রহমান, শোন তাহলে, এটা কোনো গল্প না, আমার সাথে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা। তোর নানা আমাকে সেদিন হাটে পাঠিয়েছিল এটা মাছ ধরা জাল কিনতে। এনায়েতপুরের হাটে জালগুলো খুব ভালো বলে। তো আমি সকালবেলায় বের হই। বাড়ি থেকে তো স্থলচর পর্যন্ত হেঁটেই যেতে হলো। সেখান থেকে নৌকায় হাটে গিয়ে জালও কিনলাম। জাল কিনে হাট থেকে বের হয়ে নদীর কাছে আসতে আসতে আসরের আজান দিয়ে দিল। নৌকায় উঠলাম, নৌকা ছাড়লো। আবহাওয়াও সুন্দর, আকাশ পরিষ্কার। নৌকায় আস্তে আস্তে বেশ কয়েকজনের সাথে পরিচয় হলো। এ কথা সে কথা বলতে বলতে নৌকা ঘাটে এসে পৌঁছালো। স্থলচর ঘাটে এসে পৌঁছাতে মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে গেছে। নৌকা থেকে নেমে সবাই হাঁটা দিলাম যে যার গন্তব্যের দিকে। সকলের বাড়ি এক এলাকায় হওয়ায় মাইল 2-3 আসার পর প্রায় সকলেই চলে গেল যার যার বাড়িতে। সব শেষে একজন ব্যক্তি ছিল আমার সাথে। তার বাড়ির কাছে আসলে সে বলল, ভাই, রাতটা আমার বাড়ি থেকে যান, সকালে যেন। বলে রাখা ভালো, সেখানে একটা কথা আছে, সেখান থেকে সেই নানার বাড়ি আসতে আমাদের ধলেশ্বরী নদী পড়বে। যদিও তখন নদীতে পানি ছিল না, মাঝে মাঝে একটু পানি হতো, এবং নদীতে বোরো ধান লাগানো হয়েছিল। না না ভাই, আমি চলে যেতে পারবো, কোনো সমস্যা হবে না। লোকটি অনেক জোরাজুরি করলো থাকতে, এবং আমাকে বলল নদীতে রাতের বেলা নানা ধরনের বিপদ হতে পারে। আমি তার কথায় পাত্তা না দিয়ে তাকে বিদায় দিয়ে চলে আসি, এবং সেই সিদ্ধান্তটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। তখন আমি একা, অন্ধকার রাত, বাতাসের সাঁই সাঁই শব্দ, নদীতে লাগানো বোরো ধানের পাতায় বাতাস লেগে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে। তখন রাত 10টার মতো বেজে গেছে। আমি হাঁটছি খুব দ্রুত। কিছুক্ষণ হাঁটার পর দেখলাম একটা সাদা ঘোড়া বোরো ধান খাচ্ছে। আমি মনে মনে বললাম, এত কষ্ট করে মানুষ ধান লাগিয়েছে, আর কোন ব্যাককেলেই ঘোড়া ছেড়ে রেখেছে এখানে, আরেকজনের ক্ষতি করছে। তখন আমার মনের ভয়, ডর কিচ্ছু ছিল না।
যাই হোক, কিছুক্ষণ পর দেখি আরো 2টি ঘোড়া একইভাবে ধান খাচ্ছে। আমার খুব রাগ হলো ঘোড়াগুলোর ওপর, কিন্তু কি করব, আমি একা। রাতের বেলায় যদি ধান বাঁধার উপকার করতে যাই, আমার অনেক রাত হয়ে যাবে। আমি আবার হাঁটা দিলাম। সামনে এসে দেখি আরো কতগুলো ঘোড়া একইভাবে ধান খাচ্ছে, এবং ঘোড়াগুলোর দূরত্ব আগের ঘোড়াগুলোর দূরত্বের চেয়ে অনেক কম আমার থেকে। ঘোড়াগুলো একটু কাছাকাছি হওয়ায় আমি লক্ষ্য করলাম ঘোড়াগুলো ধান খাচ্ছে, কিন্তু তাতে ধানের কোনো ক্ষতি হচ্ছে না। অর্থাৎ দেখা যাচ্ছে ধান খাচ্ছে ঠিকই, কিন্তু নষ্ট হচ্ছে না। তখন আমার মনে সন্দেহ হলো যে এটা স্বাভাবিক কিছু না, আমার সাথে হয়তো খারাপ কিছু ঘটতে চলেছে। আমি সাথে সাথে বিড়ি ধরালাম এবং জোরে জোরে হাঁটা দিলাম। আমি জানতাম আগুন দেখে এসব জিনিস ভয় পায়, কিন্তু আমি বিড়ি ধরানোতে ঘোড়াগুলোর কোনো পরিবর্তন হলো না। আমি হাঁটতে থাকলাম এবং ভয়ে ভয়ে একটু পেছনে তাকিয়ে দেখলাম ঘোড়াগুলো আমার পেছন পেছন আসছে। তখন আমি সত্যি সত্যি অনেক ভয় পেয়ে গেলাম। আমার হাঁটার গতি আরো বাড়িয়ে দিলাম এবং লক্ষ্য করলাম ঘোড়াগুলো হাঁটার গতি বাড়িয়ে দিয়েছে। তখন আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। মনে হলো আজই হয়তো আমার শেষ দিন। কেন যে লোকটির কথা শুনে তার বাড়িতে রাত কাটালাম না। এখন আর ভেবে কি হবে। আমার চারিদিকে নদীর তলায় মাঝে মাঝে ছোপ ছোপ পানি এবং কিছু কিছু জায়গায় গভীর পানি। এখান থেকে সামনের গ্রামটাও বেশ খানিকটা দূরে। আমি যদি দৌড়ও দেই তবুও 10-15 মিনিট লাগবে। সেটা সম্ভব না। আজ আমার মৃত্যু নিশ্চিত। কিন্তু জীবনের মায়ায় জ্ঞান শূন্য হয়ে দৌড় দিলাম এবং ঘোড়াগুলোও আমার সমান গতিতে আমার পেছন পেছন দৌড়ে আসতে লাগলো। আমি প্রাণপণে ছুটছি আর ঘোড়াগুলো আমার প্রাণ নেয়ার জন্য ছুটছে। আমার মনে যা আসছিল তাই পড়তে লাগলাম আর দৌড়াতে লাগলাম, কিন্তু আমি খেয়াল করলাম ঘোড়ার গতি আর আমার গতি সমান। বাস্তবে এটা সম্ভব নয়। মানুষের থেকে ঘোড়া কয়েক গুণ জোরে দৌড়াতে পারে। মৃত্যুকে সামনে দেখতে পাচ্ছিলাম আমি। সব থেকে ভয়ের ব্যাপার হলো ঘোড়াগুলো আমার দিকে তাকিয়ে তাকিয়ে দৌড়াচ্ছিল। কয়েক মিনিট পর আমার সামনে একটু আলোর ঝলকানি দেখতে পেলাম। বাঁচার আকুতি নিয়ে আরো জোরে দৌড় দিলাম আলোকে লক্ষ্য করে, এবং আলোর কাছে গিয়ে দেখলাম সেটি একটি নৌকার কুপির আলো। নৌকাটি বেদেদের। নৌকার কাছে গিয়ে আমি চিৎকার করে সাহায্য চাই এবং নৌকা থেকে এক লোক বেরিয়ে আসে, আমাকে নৌকায় ওঠায়। আমাকে নৌকায় উঠানোর সাথে সাথে ঘোড়াগুলো নৌকার কাছে এসে দাঁড়ায়। তাদের চোখগুলো ছিল আগুনের মতো জ্বলজ্বলে, মুখে একটা রাগান্বিত ভাব। এবং সব থেকে আশ্চর্য আর ভয়ঙ্কর ঘটনা ঘটে তখন। ঘোড়াগুলোর ভেতর থেকে মানুষের মতো কণ্ঠস্বর ভেসে আসে। তারা বলে পারে নামিয়ে দিতে। লোকটি রাজি হয় না। যাই হোক, এক সময় পাক বিতণ্ডার পরে ঘোড়াগুলো সেখান থেকে চলে যায়। আমি সে রাতে ওই নৌকাতেই ছিলাম এবং পরদিন সকালে আমি বাড়িতে ফিরে আসি। এই বলে নানা তার ঘটনা শেষ করেন। ভাই, এটি একটি সত্য ঘটনা। এই ঘটনাটি যে স্থানের সেটি একটি নদীর চর। ওই চরে ঘটে যাওয়া এবং আমার জানা আরো অনেক ভয়ঙ্কর এবং সত্য ঘটনা আছে, পরবর্তীতে লিখে পাঠাবো। ভালো থাকবেন। ভূত.com দীর্ঘজীবী হোক। ওকে, ঘটনাটি আপনারা শুনলেন এবং ঘটনা সম্পর্কে যে কোনো মতামত আপনারা কমেন্ট সেকশনে লিখতেও পারেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। ইমেলটা পড়ছি ঠিক যেভাবে লিখেছেন। প্রিয় রাসেল ভাই, আমার সালাম নিবেন। আমি নিয়মিত ভূত এফএম শুনে থাকি। যেহেতু স্টুডিওতে এসে শেয়ার করা সম্ভব না, তাই আমার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনার মাধ্যমে ভূত এফএম এর শ্রোতাদেরকে জানাতে চাই। আমি ঘটনাটা শুরু করছি। ঘটনাটি ঘটে 2002 সালের দিকে। তখন আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়ার ছাত্র। আমাদের ডিপার্টমেন্ট থেকে কুমিল্লায় শিক্ষা সফরে যাওয়ার সিদ্ধান্ত হয়। তখন ছিল ডিসেম্বর মাস, কনকনে শীত পড়েছিল। যেহেতু কুষ্টিয়া থেকে গাড়ি রাতে ছেড়ে মাগুরার ওপর দিয়ে ঢাকায় যাবে, তাই আমার গ্রামের বাড়ি মাগুরাতে চলে আসে।
বন্ধুদের সাথে সেইভাবেই কথা হয় যে রাত আনুমানিক 10টা নাগাদ মাগুরার ঢাকা স্ট্যান্ডের কোন একটি হোটেলে গাড়ি দাঁড়াবে। আমি ওখান থেকেই ওদের সাথে গাড়িতে উঠব। ওরাও রাতের খাবার দাবার ওই হোটেলে সেরে নেবে। আমাদের গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানার টুপিপাড়া নামক একটি গ্রামে, যা শহর থেকে 12 কিলোমিটার দূরে। যাতায়াত ব্যবস্থা ভালো, পাকা রাস্তায় নিয়মিত টেম্পু ও বাস চলাচল করে। রাত 10টা থেকে 11টা পর্যন্ত শ্রীপুর থেকে মাগুরা যাওয়া তেমন কোনো বিষয়ই নয়, সর্বোচ্চ 1 ঘন্টা লাগে। তাই আমি বাড়ি থেকে রাতের খাওয়া দাওয়া সেরে বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রাত 8টা নাগাদ বাড়ি থেকে বের হই। আমাদের বাড়ি থেকে শ্রীপুর বাজার 1 কিলোমিটার, ওই পর্যন্ত ভ্যান বা হেঁটে যেতে হয়। তারপর শ্রীপুর থেকে টেম্পুতে মাগুরা। আমি খুব নিশ্চিন্ত মনে বাড়ি থেকে বের হলাম। একই শীতের রাত, তার উপরে ভরা পূর্ণিমা, চাঁদের আলো আর হিম হিম পরিবেশের ভেতর দিয়ে আমি চিরচেনা গ্রামের পথে হেঁটে চললাম। কোনো ভ্যান পাইনি। হাঁটতে হাঁটতে গ্রামের ঈদগাহ পর্যন্ত চলে এলাম। ঈদগাহের পেছনেই আছে গ্রামের গোরস্থান। সেটা রাস্তা থেকে একটু দূরে। ওসব নিয়ে আমার কোনো ভাবনা চিন্তা করার কারণই ছিল না। আমি শিওর রাস্তায় আমি ছাড়া আর কেউ নেই। থাকলে অবশ্যই আমি দূর থেকে দেখতে পেতাম। যখন হাঁটতে হাঁটতে আমি ঈদগাহ ও গোরস্থান পার করছি, হঠাৎ দেখি 2-3 হাত দূরে রাস্তার ওপরে ঘোড়ার পা, তবে তা ধোয়ার কুণ্ডলি পাকানো। আগরবাতি জ্বালালে যেমন ধোয়া খেলে, বিভিন্ন আকৃতির সৃষ্টি হয়, ঠিক তেমনি ঘোড়ার পায়ের আকৃতি আমার নজরে এলো। ওই পা লক্ষ্য করে আমি যখন ওপরের দিকে তাকালাম, দেখি বিশাল একটি ঘোড়া আমার সামনে দাঁড়ানো, তবে সেটা ধোঁয়ার মতো। ওটা দেখেই আমার সারা গায়ের লোম দাঁড়িয়ে গেল। ভয়ে আমার মাথার চুল সব যেন খাড়া হয়ে গেছে। সেই সাথে প্রচন্ড রাগও হচ্ছে। রাগে ভয়ে দিশেহারা হয়ে আমি তাৎক্ষণিকভাবে আল্লাহু আকবার বলে 2 থেকে 3 বার চিৎকার করে উঠলাম এবং মনে মনে ধরে নিলাম ওর থেকে মুক্তি পেতে গেলে এটাই আমার একমাত্র অস্ত্র। আমি বারবার চিৎকার করে আল্লাহু আকবার বলছি। ঠিক তখনই দেখি আমার সামনে ফাঁকা রাস্তা, কোথাও কেউ নেই, তবে 2 বাচ্চা ছেলে মেয়ে হেঁটে যাচ্ছে আর আমার চিৎকারে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি নিজেও তখন একটু লজ্জা পেয়ে যাই। চুপ করে আবার হাঁটতে থাকলাম, ভাব দেখালাম যেন কিছুই হয়নি। পরে শিক্ষা সফর থেকে ফিরে বাবা মাকে আমি ঘটনাটা বলেছিলাম। বাবা মা বলেছিলেন ওই জায়গাটা নাকি আসলেই ওইরকম ভৌতিক, প্রায় কেউ না কেউ ওখানে ভয় পায়, কিছু না কিছু দেখে। এটাই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। তো এই যে রাস্তার যে ধোয়ার কুণ্ডলি পাকানো ঘোড়া, এটা আমি জানি না আপনারা আর কেউ দেখেছেন কিনা। এই ধোয়ার কুণ্ডলি পাকানো ঘোড়া রাস্তা থেকে উঠে আমাদের ড্রয়িং রুমেও আসতে পারে, আমাদের বেডরুমেও আসতে পারে। এটা নিছক আমাদের মাথার ভেতরে তৈরি একটা ইমেজ হতে পারে, আবার এটা একদম সজ্ঞানে আপনি উপলব্ধিও করতে পারেন। ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছু নিয়ে ভাবি, যখন কোনো কিছু নিয়ে খুব বেশি কানেক্টেড হয়ে যায় সেটার সাথে, তখন আমার মনে হয় যে আমরা একটা ইউনিভার্সে আছি, আর একটা ইউনিভার্সে আমরা কিভাবে যাব বা সেই ইউনিভার্সে যাওয়ার রাস্তাটা কি, এইটা কি সবসময় আমরা জানি? মানে আমরা কি একটা জায়গা থেকে, একটা পৃথিবী থেকে আরেকটা পৃথিবীতে যেতে পারি না? যেতে পারি হয়তো। যেমন আমরা জেগে যখন থাকি তখন এই যে আমরা অনেক কিছু দেখি, এই জিনিসগুলো কি আসলে আমরা আমাদের জগতের মধ্যে থেকেই দেখি নাকি অন্য কোনো জগতে গিয়ে দেখি? এই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমার মাঝে মাঝে চিন্তা হয় যে আমি কি ওই জগতে পৌঁছে গেছি নাকি ওই জগৎ থেকে কেউ এই জগতে ঢুকে পড়েছে।
এই ব্যাপারটা খুবই রহস্যময় এবং এই প্রশ্নের উত্তর খুবই আমার মনে হয় যে খুঁজে পাওয়া খুবই দুষ্কর। তো যাই হোক, এই ছিল ঘটনা এবং আশা করছি যে ঘটনাটা আপনাদের ভালোই লেগেছে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি সিফাত আলম আপনাদের সাথে নতুন একটি ঘটনা শেয়ার করার জন্য হাজির হয়েছি। আজকের ঘটনাটি আমার বন্ধুর বাবার এক আত্মীয়ের সাথে ঘটে। আপনারা সবাই জানেন সিফাত আলম এবং সাবিত আলম তারা রেগুলার আমাদের জন্য ঘটনা কালেক্ট করে পাঠান, কিন্তু আজকের এই ঘটনাটি তার নিজের, অর্থাৎ তিনিই শুনেছেন তার বন্ধুর কাছ থেকে। চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের ঘটনায়। ঘটনার ভেতরের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলছেন আমার বন্ধুর বাবা। আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা। ঢাকার এক অখ্যাত এলাকায় আমার এক আত্মীয়া বাস করতেন। সম্পর্কে তিনি আমার চাচি হতেন। তিনি বেশ গরিব ঘরের একজন মহিলা ছিলেন। তার স্বামীও মারা গিয়েছিলেন ঘটনার কয়েক বছর আগেই, আর 3 ছেলে 5 মেয়ে ছিল তার। এত বড় একটা সংসারের ভরণ পোষণ চালানোটা সত্যিই খুব কঠিন একটা কাজ ছিল তার জন্য। চাচি বেশি লেখাপড়া জানতেন না। তিনি শুধু এতটুকুই পড়েছিলেন যার মাধ্যমে শুধুমাত্র খবরের কাগজ আর বিভিন্ন বইপত্র পড়তে ও বুঝতে পারতেন। কিন্তু তার পড়ার ভীষণ শখ ছিল। কোনো বই, পত্রিকা বা ম্যাগাজিন হাতে পেলেই তিনি তৎক্ষণাৎ তা পড়ায় মগ্ন হয়ে যেতেন। বাচ্চাদের পেট চালানোর জন্য তিনি দিনে সেলাইয়ের কাজ করতেন, সন্ধ্যায় বাচ্চাদের কোরআন পড়াতেন, আর রাতভর পুরনো সব বই ও পত্রিকা পড়তেন। বই আর পত্রিকা পড়ার এই শখ যখন পাগলামির পর্যায়ে চলে গেল, তখন কেউ একজন তাকে পরামর্শ দিল, আপনি যে এখান ওখান থেকে বইপত্র চেয়ে আনেন বা পুরনো কাগজপত্র সব কাগজওয়ালাদের কাছ থেকে কেনেন, তার চেয়ে বরং কিছু টাকা জমিয়ে যদি একটা ঠেলা গাড়ি করে পুরনো বই কিনে আনেন আর ঘরের একটা কামরায় একটা লাইব্রেরি বানিয়ে ফেলেন, তাহলে শুধু যে আপনার বই পড়ার শখই মিটবে তাই নয়, আপনার কিছু আর্থিক উপার্জনও হবে। অনেকেই লাইব্রেরিতে এসে বই পড়তে পারবে। কথাটা চাচির মাথায় ভালোভাবেই ঢুকলো। অনেকে তো সহানুভূতির বশেই নিজেদের বাড়ি থেকে পুরনো বইপত্র, ম্যাগাজিন তাকে দিয়ে দিলেন। আশেপাশের সচ্ছল লোকেরা পুরনো কাগজপত্রের সাথে বই বিক্রি না করে চাচিকে দিতে শুরু করলেন। চাচি নিজেও পুরনো ঠেলাগাড়ি থেকে ডজন ডজন বই কিনে আনলেন এবং খুব তাড়াতাড়ি তিনি বেশ ভালো একটা লাইব্রেরি তৈরি করে ফেললেন। তার লাইব্রেরি থেকে অনেক ছেলে মেয়ে ভাড়ায় বই নিয়ে যেত। এভাবে খুব দ্রুতই চাচির একটা স্থায়ী আয়ের ব্যবস্থা হয়ে গেল। এখন শুধু চাচির নিজের পড়ার জন্যই যে বই জুটত তাই নয়, সংসারের চুলো ঠিকঠাক চলতে শুরু করলো। ধীরে ধীরে চাচি তার অন্য সব কাজ ছেড়ে দিলেন আর দিন রাত শুধু বই পড়তে লাগলেন। তার এই শখ এতদূর বাড়ল যে তার বাচ্চারা অতিষ্ঠ হয়ে উঠল। বেচারি মেয়েরাও ঘর সামলাতো, আবার বাইরে খাটুনিও করত, আর চাচিকে প্রায়ই দেখা যেত সারা দিন লাইব্রেরিতে বসে বুঁদ হয়ে আছেন। পড়ার পাশাপাশি বইয়ের পুরনো বাজার খুঁজে খুঁজে অতি পুরনো বই নিয়ে আসাও তার একটা সাংঘাতিক নেশা হয়ে দাঁড়িয়েছিল। এভাবেই এক সময় তিনি লাইব্রেরি চালানো বন্ধ করে দিলেন আর একটা ছোট্ট ঘরে নিজেকে আটকে রেখে দিলেন দিনরাত পুরনো বইয়ের স্তূপের মধ্যে। লাইব্রেরি থেকে আয় রোজগার হতো। চাচিকে এভাবে ঘরে আটকে থাকতে দেখে তার ছেলে এই দায়িত্বটা কাঁধে তুলে নিল আর কোনো মতে দিন কাটাতে লাগলো। কয়েক মাস পরেই অবশ্য চাচির দিনরাত বই পড়া বন্ধ হয়ে গেল। আমি যেহেতু তার বড় ছেলে আহমেদের সমবয়সী ছিলাম, তাই ভাই ছাড়াও সে আমার খুব ভালো বন্ধু ছিল। আমরা প্রতিদিন ওদের বাড়িতে যাওয়া আসা করতাম।
তাছাড়া তার এক মেয়ের সাথে আমার সম্পর্কও ছিল। আমার মা তাকে খুব বেশি পছন্দ করতেন। চাচির সব কয়টি মেয়েই খুব লক্ষ্মী আর সহজ সরল ছিল। সবাই ওদের খুব প্রশংসা করত। আমার মা ওই সময়ই তার 3 মেয়ের জন্য পরপর কয়েকটি ভালো সম্ভ্রান্ত পরিবারে খুব সাদামাটা ভাবে বিয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন। এখন শুধু 2 মেয়ে বাকি, যাদের মধ্যে একজনের সাথে আমার সম্পর্ক। চাচি আবার ঘরের কাজকর্মে মন দিয়েছিলেন। তবে হ্যাঁ, রাতে তিনি তার ছোট্ট ঘরটা বন্ধ করে বই পড়তেন। আমার মায়ের ধারণা ছিল তিনি হয়তো মেয়েদের এই বোঝার কারণে অবচেতন মনে বড্ড চাপে ছিলেন, তাই হয়তো সমস্যা থেকে পালানোর জন্যই বইয়ের মধ্যে আশ্রয় খুঁজতেন। এখন যেহেতু তিনি বুঝতে পারছেন যে মাত্র 2 মেয়ে বাকি, তাদের একজন তো একরকম আমাদেরই, আর একজনের ইনশাল্লাহ কোথাও না কোথাও বিয়ে হয়ে যাবে, তিনি কিছুটা নিশ্চিন্ত। ছেলেরাও বড় হচ্ছে, শিগগিরই কিছু না কিছু একটা করবে। সত্যি চাচি যেই না আবার ঘরের প্রতি মনোযোগী হলেন আর লাইব্রেরিটা সামলাতে শুরু করলেন, পরিস্থিতি যেন হঠাৎ করেই পাল্টে গেল। তার লাইব্রেরিটা হুট করেই খুব চলতে শুরু করলো। পুরনো বইয়ের পাশাপাশি ধীরে ধীরে নতুন বইও আসতে লাগলো। এমনকি ওপরের ক্লাসের কোর্সের এমন সব বইও চলে এলো যা সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে কেনা সম্ভব ছিল না। দূর দূরান্ত থেকে অনেক ছেলেমেয়েরা বই কিনতে আসতে লাগলো। তারপর লাইব্রেরির পাশের আরেকটা ঘর ভেঙে চাচি সেটাও লাইব্রেরির সাথে জুড়ে দিলেন, আর সেখানে একটা বড় স্টেশনারি দোকান খুলে বসলেন। অবাক করা ব্যাপার ছিল যে এই শহর জুড়ে ছেলেমেয়েরা, বাচ্চারা এই লাইব্রেরিতে আসতো আর ভাড়ায় বই নেয়ার পাশাপাশি স্কুল কলেজের বই, খাতাপত্রও এখান থেকেই কিনত। চাচির ছেলেরা নিজেদের পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, আর লাইব্রেরি সামলানোর ভার নিল 2-3 জন কর্মচারী। চাচির ঘরে টাকা পয়সার ঢল নামলো। সেই পুরনো বাড়িটা এখন এক 3 তলা দালানে পরিণত হয়েছে। ঘরে প্রয়োজনীয় সব জিনিসপত্র চলে এসেছে। বড় ছেলে যে আমার বন্ধু ছিল, সে উচ্চ শিক্ষার জন্য আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করলো। কিন্তু চাচি বললেন, আগে 2 বোনের বিয়ে দেই, তারপর যা। আরও একটা কথা বলে রাখি, চাচি বরাবরই বেশ কম কথা বলতেন, কিন্তু যখন থেকে তার ব্যবসা এভাবে বড় হলো, তিনি যেন কথাবার্তা বলা একেবারেই বন্ধ করে দিয়েছিলেন। খুব দরকার না পড়লে কথা বলতেন না, নইলে সারাদিন চুপচাপ থাকতেন আর রাত ভর পড়তেন। তার পড়ার ধরনটা ছিল ঠিক এমন যে রাতভর তার ঘরের বাতি জ্বলত, দরজা বন্ধ থাকতো। আমরা বুঝতাম যে চাচি বিছানায় শুয়ে পড়ায় ডুবে আছেন, কারণ এরপর তিনি দিনের বেলা অনেক বেলা পর্যন্ত ঘুমাতেন। তাই চাচি যখন আহমেদকে যেতে বারণ করলেন, তখন আমাদের খুশির কোনো সীমা রইল না। খুব তাড়াতাড়ি বিয়ের প্রস্তুতি হয়ে গেল। কাকতালীয় ভাবে অন্য মেয়েটির জন্য একটা সম্বন্ধ চলে এলো, আর এটাও খুব কাকতালীয় ছিল। যে ছেলেটির সাথে বিয়ে ঠিক হচ্ছিল সে আমারই অফিসে কাজ করত। তার নাম মকবুল। আমাদের দুজনের বিয়ে শেষ পর্যন্ত একই দিনে সম্পন্ন হলো। চাচি বিয়েতে মন খুলে যৌতুক দিলেন, বরং বলা যায় যৌতুকের নামে পুরো একটা ঘরের সব আসবাবপত্র তিনি দিয়ে দিলেন। রান্নাঘর থেকে শুরু করে বসার ঘর পর্যন্ত ঘরটা সেরা সব জিনিসপত্রে ভরিয়ে দিলেন। বিয়ের পর আহমেদ আমেরিকায় চলে গেল। 2 ছোট ছেলেও বিশ্ববিদ্যালয়ে যেতে শুরু করলো, আর চাচি তার পুরনো ঢঙেই জীবন কাটাতে লাগলেন। বিয়ের বছর খানেক পার হয়েছে কি হয়নি, এমন সময়ে চাচি অসুস্থ হয়ে পড়লেন। অনেক দিন পর্যন্ত বোঝাই যায়নি তিনি অসুস্থ। তিনি জেনে শুনেই নিজের এই অসুস্থতা লুকিয়ে রেখেছিলেন, কিন্তু যখন অসুখটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেল, তখন বাধ্য হয়ে তাকে ডাক্তারের কাছে যেতে হলো। আমি দেখতাম তার গায়ের রং কেমন ফ্যাকাশে হয়ে গেছে, আর তিনি কিছুই খেতে পারছেন না। আমার অনেক জোরাজুরিতে তিনি গেলেন ঠিকই, কিন্তু আস্তে করে বললেন, বাবা, যত বড় অসুখী হোক না কেন, আমাকে শুধু পড়া থেকে বারণ করো না। বই না পড়ে বেঁচে থাকা আমার পক্ষে সত্যি সম্ভব না। আমি তার এই কথা শুনে হাসলাম। ভাবতে লাগলাম যে কি
কিছু কিছু লোকের বইয়ের প্রতি এমনই নেশা জন্মে যায়। আমি যখন তাকে ডাক্তার দেখালাম তখন জানা গেল যে চাচির লিভারের ক্যান্সার হয়েছে এবং তা ইতোমধ্যেই বেশ ছড়িয়ে পড়েছে। অপারেশন করা সম্ভব ছিল না। জীবনের আর যে কটা দিন বাকি ছিল তা বিশ্রাম আর নিয়ম মেনে চলাতে হবে। আমি সেদিনই আহমেদকে আমেরিকায় ফোন করলাম। সে বোনদের বিয়ের পরপরই আমেরিকা চলে গিয়েছিল। মায়ের অসুস্থতার কথা শুনে সে খুব চিন্তিত হয়ে পড়ল। বলতে লাগলো, ভাই, মা সারা জীবন আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। আজ আমরা যা কিছু সব তার জন্যই। ডাক্তাররা যতই জবাব দিয়ে দিক, কিন্তু আমি মাকে আমেরিকায় নিয়ে আসব। এখানকার ডাক্তাররা অনেক দক্ষ। আমার এখানে এক বন্ধু ডাক্তার আছে, আর তার এখানে বেশ জানাশোনাও আছে। তুই শুধু মাকে পাঠিয়ে দে, আমি এখানে তার চিকিৎসা করাবো। আমি আমার স্ত্রীকে জানালাম আহমেদের এই পরামর্শের কথা। চাচির বাকি মেয়েরাও সবাই খুব চিন্তিত ছিল। সবাই বলল যে আহমেদ ঠিকই বলেছে, তাকে চিকিৎসার জন্য আমেরিকায় পাঠিয়ে দেয়া হোক। চাচি যখন এই সিদ্ধান্তের কথা শুনলেন, তিনি সরাসরি না করে দিলেন। তিনি মাথা চাপড়াতে লাগলেন আর চিৎকার করে বলতে লাগলেন, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। আল্লাহ আমার কপালে যতদিন আয়ু লিখেছেন তা এখানেই শেষ হবে। আমি এখান থেকে কোথাও যাব না। পুরো বাড়ির সবাই একদিকে আর চাচির জেদ আরেক দিকে। কিন্তু চাচি আর কতক্ষণ বাধা দেবেন? শেষ পর্যন্ত তিনি একটা শর্ত দিলেন যে তিনি শুধু 15 দিনের জন্য আমেরিকা যাবেন, চেক আপ করিয়েই ফিরে আসবেন। সবাই সেই শর্ত মেনে নিল। ভাবল একবার শুধু যান, তারপর তো আহমেদই সব সামলাবে। চাচিকে আমেরিকায় পাঠিয়ে দেয়া হলো। চাচির সব মেয়েরা বাড়িতেই ছিল। আমিও আমার স্ত্রীকে নিয়ে ওখানেই ছিলাম। ভেবেছিলাম চাচির ব্যাপারে কোনো খবর পেলে তারপর সবাই নিজের নিজের বাড়ি ফিরব। আমরা সবাই চাচির সেখানে পৌঁছানোর পর ডাক্তারের রিপোর্টের জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় সেই রাতে খবর এলো যে চাচি আমেরিকায় পৌঁছানোর সাথে সাথেই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আহমেদ তার মরদেহ দেশে আনার জরুরি ব্যবস্থা করছে। বাড়িতে কান্নার রোল পড়ে গেল। আমার স্ত্রী তো কাঁদতে কাঁদতে প্রায় বেহুশ হয়ে পড়েছিল। আমি ফ্রিজ খুলে একটা পানির বোতল বের করতে গেলাম, কিন্তু বোতলটা তোলার বদলে সাথে সাথে হাত থেকে ফেলে দিলাম। পানির বোতলটা এত বেশি গরম ছিল যে আমার হাত পুড়ে গেল। কিছুক্ষণ তো আমি বুঝতেই পারলাম না কি হলো। পরে মনে হলো হয়তো কেউ ফুটন্ত গরম পানি বোতলে ভরে রেখেছে। তারপর যখন ফ্রিজ থেকে আরেকটা বোতল তুলতে গেলাম, সেটাও ঠিক ততটাই গরম ছিল। আমি আমার ছোট শ্যালককে ডাকলাম। সে সাফ বলল, পানি তো কেউ গরম করেনি। তবুও সে তার কান্নাকাটি করা বন্ধের জিজ্ঞেস করলো, ফ্রিজে গরম পানি কে রেখেছে? সবাই অস্বীকার করল। কিছুক্ষণ পর আমার শ্যালক ফ্রিজ থেকে বরফ বের করতে চাইল, কিন্তু এমন মনে হলো যে সে যেন বরফের বদলে জ্বলন্ত কয়লা হাতে তুলে নিয়েছে। সে আমাকে ব্যাপারটা জানালো। আমি বরফ বের করার চেষ্টা করলাম। সত্যি ওটা দেখতে বরফের মতো হলেও ছুতে গেলেই ভীষণ গরম লাগছিল। এটা সত্যি রহস্যময়। একটু পরে ব্যাপারটা মানুষের কাছে একটা তামাশার মতো হয়ে গেল। সবাই ফ্রিজে রাখা বরফ আর পানির বোতল ছুঁয়ে ছুঁয়ে দেখছিল। আমি এমনিতেই পরীক্ষা করার জন্য একটা ডিম হাতে নিলাম, আর পর মুহূর্তেই সেটা ছেড়ে দিলাম। ডিমটা মেঝেতে পড়ে ভেঙে গেল। আমার আঙুলগুলো রীতিমতো যেন ঝলসে গিয়েছিল। আমরা যখন সবাই ফ্রিজের এই রহস্য নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলাম, ঠিক তখনই আমার শ্যালিকা বাচ্চাকে দুধ দেওয়ার জন্য রান্নাঘরে গেল। সে দুধের পাত্রটা হাত দিতেই চিৎকার করে উঠল। দুধ সব পড়ে গেল, আর সে নিজের হাত ধরে ছটফট করতে লাগলো। তার হাতে এত বেশি জ্বালাপোড়া করছিল, সে ঘাবড়ে গিয়ে পানির কল খুলে দিয়েছিল, কিন্তু পর মুহূর্তেই আবার চিৎকার করে হাত সরিয়ে নিল। কল থেকে ফুটন্ত গরম পানি বের হচ্ছে। সারা বাড়িতে একটা ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ল। বেশ কয়েকজন ব্যাপারটা পরীক্ষা করে দেখল,
ভয়ে দৌড়ে পালালো কোনো কিছু করতে না পেরে। শুধু যে বাড়ির কলগুলো থেকেই ফুটন্ত পানি আসছিল তাই নয়, বরং যে জিনিসেই হাত দেওয়া হচ্ছিল সেটাই কেমন যেন প্রচণ্ড গরম লাগছিল। ঘরগুলোর আলমারিতে রাখা জিনিসপত্র নিজে থেকেই পড়তে শুরু করলো। মনে হচ্ছিল যেন কোনো একটা অদৃশ্য শক্তি তার প্রচণ্ড রাগ প্রকাশ করছে। আপনাদের একটা কথা বলে রাখি, চাচির বাড়িতে এতজন সদস্য থাকা সত্ত্বেও কেউই ঠিকঠাক নামাজ পড়তো না। আমার 3 চাচাতো ভাই শুধু ঈদের দিনে বা জুম্মার নামাজ পড়তে মসজিদে আসতো। মেয়েরাও কখনো নামাজ পড়তো না, এমনকি আমি নিজেও চাচিকে কখনো নামাজ পড়তে দেখিনি। কিন্তু আজ যেহেতু এটা একটা শোকের বাড়ি ছিল, তাই বাড়িতে কোরআন আর জায়নামাজ আনা হয়েছিল। কিছু লোক চাচির মাগফিরাতের জন্য কোরআন পড়ছিলেন। আসর আর মাগরিবের মাঝামাঝি সময় ছিল। অনেকেই মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। একটা ঘরে জায়নামাজ বিছানো ছিল, কিন্তু যেই আজান হলো আর লোকেরা সেই ঘরে নামাজ পড়তে গেল, সেখানে প্রচণ্ড তাপ অনুভব করলো তারা। সবাই উল্টো পায়ে ঘর থেকে বেরিয়ে এলো। যারা কোরআন পড়ছিলেন তারাও ভীষণ অস্থির হয়ে উঠল, কারণ মেঝেতে আর বসে থাকা যাচ্ছে না। কিছুক্ষণ পরেই ঘরের বাতিগুলো সব ফাটতে শুরু করলো। বাড়িটা অন্ধকারে ডুবে গেল, আর ছায়ার মতো কি সব অশরীরই সারা ঘরে ঘুরে বেড়াতে শুরু করলো। এটা কোনো বানানো গল্প নয়, বরং একটা বাস্তব ঘটনা, যা সেখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ দেখেছে, অনুভব করেছে। আর তারা সবাই আজও সেই দিনের ঘটনার সাক্ষী হয়েই বলবেন সেদিন কি হয়েছিল। লোকেরা এই ভয়াবহ পরিস্থিতি দেখে হুড়োহুড়ি করে দৌড় দিল। দেখতে দেখতে বাড়িটা খালি হয়ে গেল। আমাদের সম্পর্কের এক মুরব্বী, যিনি খুবই ইবাদত বন্দেগী করতেন, প্রায় ঝাড়ফুঁক করতেন, তিনিও চাচির মৃত্যুর খবর শুনে ঠিক সেই সময় এসে পৌঁছালেন যখন লোকেরা আতঙ্কিত হয়ে বাড়ি থেকে পালাচ্ছিল। তিনি এই অবস্থা দেখে এসবের কারণ জিজ্ঞেস করলেন। আমি তাকে সব ঘটনা বিস্তারিত বললাম। তিনি বাড়ির ভেতরে ঢুকলেন, এদিক ওদিক তাকালেন আর মাথা নেড়ে চুপ করে রইলেন। বাড়িতে তখন সন্ধ্যার আবছা আলোটুকু বাকি ছিল। রাতের অন্ধকার গাঢ় হচ্ছিল। ওই মুরব্বী আমার কাছে 3-4টা মোমবাতি আনার জন্য প্রস্তাব দিলেন আর আমাকে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে বললেন। তিনিও দরজা ধরে বাইরে এসেছিলেন। আমি দৌড়ে গিয়ে মোমবাতি আর ম্যাচ কিনে আনলাম। মুরব্বী এতক্ষণ ধরে কিছু একটা পড়ছিলেন। আমি যখন পৌঁছালাম তখন দেখলাম তিনি এরই মধ্যে পুরো বাড়ি খালি করিয়ে ফেলেছেন। পাড়া প্রতিবেশীরা তো আগেই পালিয়েছে, এখন বাড়ির লোকেরাও সব বাইরে দাঁড়িয়ে আছে। মুরব্বী, যাকে আমরা সবাই বড় নানা বলে ডাকতাম, তিনি সোজা ঘরের ভেতরে গেলেন আর ঘরগুলোতে মোমবাতিগুলো রাখলেন। অবাক কাণ্ড হলো, বাড়ির সব বাতি তো আগেই ফেটে গিয়েছিল, কিন্তু যখন মোমবাতিগুলো জ্বালানোর চেষ্টা করা হচ্ছিল সেগুলো নিভে যাচ্ছিল। কিন্তু অবাক করা ব্যাপার হলো, বড় নানার আনা মোমবাতিগুলো ঠিকই জ্বলছিল, তবে সেগুলো এমন দপদপ করে জ্বলছিল যেন খুব জোরে বাতাস বইছে, অথচ তখন ছিল প্রচণ্ড ভ্যাপসা গরম। চাচির মৃত্যুর শোক ততক্ষণে সবাই ভুলে গেছে। সবাই এই নতুন আপদটার কথাই ভাবছিল। এখন তো আমার নিজেরও ওই বাড়িতে ভয় লাগছে। ওপরের 2টো তালাই খালি ছিল। বড় নানা কিছুক্ষণ ওই বাড়ির ভেতরে থাকলেন। তিনি একটানা কিছু একটা পড়ছিলেন। আমি আর আমার চাচির 2 বড় ছেলে তার সাথে ছিলাম। কিছুক্ষণ পর বড় নানা বাইরে আসার জন্য ইশারা করলেন। আমরা 3 জন তার পেছন পেছন বেরিয়ে এলাম। বড় নানা বাড়ির দরজায় ফুঁ দিলেন আর তারপর আমাদের ডেকে বললেন, বাবা, আপাতত বাড়িটা বন্ধ করে দাও, কাল দিনে এখানে আসবো, কিন্তু আসার আগে আমাকে কিছু লোকের সাথে দেখা করতে হবে। আমি তো বাবা খুবই সাধারণ মানুষ। মুরব্বীদের কাছ থেকে যেটুকু এলম পেয়েছি তা থেকে আমি বুঝতে পারছি যে এই বাড়িটা অপবিত্র হয়ে গেছে। এটাকে পবিত্র করতে খাটুনি করতে হবে, সাবধান থাকতে হবে। বড় নানাকে তার বাড়ি পৌঁছে দিয়ে আমি 2 ভাইকে নিয়ে নিজের বাড়িতে চলে এলাম। বাড়ির সবাই চাচির মৃত্যুর শোক ভুলে এই বাড়ির রহস্যময় পরিস্থিতির কথা বলছিল। এই ঘটনাগুলো বাচ্চা বুড়ো সবাই জেনে গেল। চাচির মৃত্যুর খবর শুনে যত লোক আসেনি, তার চেয়ে অনেক বেশি লোক এখন এই অদ্ভুত আর রহস্যময় ঘটনা শোনার পর আমাদের বাড়িতে এসে ভিড় জমালেন। পরের দিন সকালে আমি আর চাচির 2 ছেলে
বড় নানার বাড়িতে গেলাম। সেখানে গিয়ে জানতে পারলাম বড় নানা কাল রাতেই কোনো এক বুজুর্গের কাছ থেকে খবর নিতে গেছেন এবং এখনো ফেরেননি। ঘন্টা দুয়েক পর নানা এলেন এবং আমাদের জানালেন যে ওই বাড়িটা পাক করার জন্য একটা নির্দেশনা পাওয়া গেছে। একটা নতুন বালতিতে পানি ভরে কিছু আয়াত জাফরানের কালি দিয়ে সাদা কাগজে লিখে সেই কাগজগুলো বালতির পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর সেই পানি বাড়ির দেয়াল আর মেঝেতে ছিটাতে হবে। বর্ণনা আমাদের সেই কাগজটা দিলেন, যাতে কিছু আয়াত লেখা ছিল। আমি আর চাচির দুই ছেলে সেই আয়াতগুলো জাফরান কালি দিয়ে সাদা কাগজে লিখলাম। বাজার থেকে একটা বালতি আনিয়ে তাতে পানি ভরে সেই কাগজগুলো ধুয়ে নিলাম আর বড় রানার সাথে বাড়ির দিকে রওনা দিলাম। সত্যি বলতে কি, এখন ওই বাড়িতে ঢোকার কথা ভাবতেই আমার ভয় লাগে। বড় রানার কথা অনুযায়ী ওখানে কিছু জিন, মোয়াক্কেল আর বদ আত্মার জঘন্য আসর পড়েছে। এতদিন পর্যন্ত আমি এসব কথা শুধু গল্প কাহিনী আর বইয়ের মধ্যেই পড়েছি বা শুনেছি, কিন্তু বাস্তবেই প্রথমবার এমন কিছুর মুখোমুখি হচ্ছিলাম। আমরা আল্লাহর নাম নিয়ে বাড়ির ভেতরে ঢুকলাম। বাড়ির অবস্থা দেখে মনে হচ্ছিল যেন এখানে কোনো ভয়ঙ্কর লঙ্কা কাণ্ড ঘটে গেছে। ঘরের প্রত্যেকটা জিনিস ওলট পালট হয়ে পড়ে আছে, পর্দাগুলো সব ছেঁড়া খোড়া, যেন কেউ সর্বশক্তি দিয়ে টেনে হিঁচড়ে নামিয়ে ফেলেছে। জায়গায় জায়গায় বাসন কোসন ভাঙা পড়ে আছে, বিছানাপত্র উল্টানো, প্রত্যেকটা জিনিস ঠিক কালকের মতোই আগুনের মতো গরম হয়ে আছে। কলগুলো থেকেও এখনো সেই রকম ফুটন্ত পানি বের হচ্ছে। খাবার দাবার যা ছিল সেগুলো থেকে এমন দুর্গন্ধ বেরোচ্ছিল যেন বছরের পর বছর ধরে পচছে। এছাড়া বাড়িটার মধ্যে একটা অদ্ভুত গুমোট ভুতুরে পরিবেশ ছিল। আমরা ভয়ে ভয়ে প্রথম ঘরটাতে ঢুকলাম। নানা নিজের হাতে এক মগ পানি ভরে দুটো দেয়ালের মাঝের কোণায় ঠেলে দিলেন। পানি পড়ার সাথে সাথেই মনে হলো যেন আমরা দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে পানি ঢেলে দিলাম। আগুন নেভার মতোই একটা ছ্যাঁত করে আওয়াজ হলো আর সাথে সাথে ঘরটা ধোঁয়ায় ভরে গেল। নানা আগেই আমাদের তিনজনের গলায় তাবিজ পরিয়ে দিয়েছিলেন। সেই তাবিজগুলোর জোরেই আমরা কিছুটা সাহস পাচ্ছিলাম, নইলে আমরা তিনজন তো ওখানে এক মুহূর্ত দাঁড়াতে পারতাম না। এই তাবিজগুলো ছাড়াও নানা যদি আমাদের সাথে না থাকতেন তবে আমরা ওই বাড়িতে কোনো অবস্থাতেই ঢুকতে পারতাম না। কিন্তু নানার কারণে আমরা ভরসা পাচ্ছিলাম। নানা আমাদের আবার পানি ঢালতে ইশারা করলেন। আমরা আল্লাহর নাম নিলাম এবং এক মগ পানি ভরে সেই একই জায়গায় ঢাললাম। এবারও শুধু যে আওয়াজের সাথে ধোঁয়া বের হলো তাই নয়, বরং মনে হলো যেন দুটো দেয়ালের মাঝখানে একটা ফাটল ধরল আর তার ভেতর থেকে কিছু একটা বেরিয়ে দৌড়ে অন্য কোণায় চলে গিয়ে গায়েব হয়ে গেল। সাথে সাথেই ওই ঘরের জানালাগুলোর সব কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল। নানার সাথে সাথে ঘরের অন্য কোণায় পানি ঢাললেন আর অমনি যেন একটা ভূমিকম্প শুরু হয়ে গেল। পুরো বাড়ি থেকে কাঁচ ভাঙার আর বাসনপত্র গড়িয়ে পড়ার ঝনঝন শব্দ আসতে লাগলো। প্রত্যেকটা ঘরে মনে হলো যেন কেউ জোরে জোরে দৌড়ে বেড়াচ্ছে। তার পায়ের স্পষ্ট শব্দ শোনা যাচ্ছিল। যদিও তখন ভর দুপুর, চারিদিকে আলো ছিল, আমরা চারজন লোক ছিলাম, তবুও কি যে প্রচন্ড ভয় আর আতঙ্ক লাগছিল তা বলে বোঝানো যাবে না। কিন্তু তাজ্জব ব্যাপার হলো যখন আমরা তৃতীয় মগ পানি ভরতে গেলাম, গিয়ে দেখি বালতিটাই গায়েব। নানা এদিক ওদিক তাকালেন, খুঁজতে লাগলাম আমরা, কিন্তু বালতিটা কোথাও দেখা গেল না। নানা দৌড়ে বাইরে এলেন। আমরা তিনজন তার পেছনে পেছনে ছুটলাম। এক ঘর থেকে আর এক ঘর, সেখান থেকে তৃতীয় ঘর, সব জায়গায় ঘুরলাম, বালতি নেই। নানা উঠোনে এসে কিছু একটা পড়তে শুরু করলেন। হঠাৎ আমাদের চোখ পড়লো একটা ফুলের টবের ওপর। বালতির হাতলের একটা অংশ দেখা যাচ্ছে। বালতিটা উঠোনের মাটির নিচে যেন অর্ধেকটা পোঁতা। আমরা ভাবলাম বালতিটা হয়তো এখানে কাদা মাটিতে ভরা থাকবে, কিন্তু নানা যেই বালতির হাতল ধরে টান দিলেন, বালতিটা একদম পরিষ্কার পানিসহ মাটির ভেতর থেকে অনায়াসে বেরিয়ে এলো। নানা আবার সেই পানি ঘরের দেয়ালগুলোতে ছেটাতে শুরু করলেন। একসময় সব পানি শেষ হয়ে গেল আর দৃশ্যত কোনো লাভ হলো না। সেদিন আমরা আবার বাড়িটা বন্ধ করে চলে গেলাম।
নানা সেই বুজুর্গের কাছ থেকে আবার নির্দেশনা নিয়ে এলেন। এবার নির্দেশনা এলো যে অন্তত 20 বালতি পানি এই 2 দিনের মধ্যে ঢালতে হবে। 2 দিন ধরে আমি, চাচির 2 ছেলে আর নানা মিলে জাফরান কালি দিয়ে শুধু আয়াত লিখলাম আর সেগুলো পানিতে গুলিয়ে ফেললাম। এই কাজটা করার জন্য আমাদের পাশের বাড়ির লোকদের কাছ থেকে অনুমতি নিয়েছিলাম। প্রতিবেশীরাও ভয়ে নিজেদের আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে উঠেছিলেন। সেই বুজুর্গের নির্দেশ ছিল যে যখন সব ঘরের দেয়াল ঠান্ডা হয়ে যাবে ঠিক তখনই চাচির ঘরটা খুলতে হবে, তার আগে নয়। চাচির সেই ঘরটা, যেটাতে তিনি সব সময় পড়ায় মগ্ন থাকতেন, সেটা তালা দেয়া ছিল আর চাচি নিজেই সেটা তালা দিয়ে গিয়েছিলেন। 2 দিন ধরে আমরা সেই অসহনীয় পরিবেশের মধ্যে এক নাগারে কাজ চালিয়ে গেলাম। ধীরে ধীরে দেয়ালগুলো থেকে ধোঁয়া ওঠা বন্ধ হয়ে গেল আর ভাঙচুরের পরিমাণও কমে গেল। 19 নম্বর বালতিটা ঢালার পর নানা চাচির ঘরের তালাটা খোলার ব্যবস্থা করলেন, অর্থাৎ 20 নম্বর বালতিটা ভালো করে তৈরি করিয়ে সেই ঘরে ঢুকলেন। আমি এই প্রথমবার ঘরটা দেখলাম। চাচির পুরো বাড়িটা নতুন করে বানানো হলেও এই ঘরটা ঠিক আগের মতোই ভাঙাচোরা অবস্থায় ছিল। ঘরটার ভেতরে কেমন যেন অন্ধকার আর দম বন্ধ করা একটা পরিবেশ। সামনে থেকে একটা পুরনো আমলের তাক দেখা যাচ্ছিল, তাতে 2-4টে খুব পুরনো আর জীর্ণ শীর্ণ বই রাখা। সেগুলোতে রহস্যময় বিভিন্ন বিদ্যা সম্পর্কে কিছু লেখা ছিল। তাকটার পাশেই ছিল চাচির বিছানা। বিছানা সরিয়ে দেয়ালে পানি ঢালতে যেতেই সেখান থেকে একটা পুরনো খুলি আর কিছু হাড়গোড় বেরিয়ে এলো, যেগুলো নিঃসন্দেহে মানুষেরই হাড় ছিল। নানা তাড়াতাড়ি করে ঘরের 4 কোণায় আর দেয়ালে পানি ছিটিয়ে দিলেন। পানি ঢালার সাথে সাথেই বাড়িটা আরেকবার যেন ভূমিকম্পের মতো দুলে উঠল। এবার আর ভাঙচুর নয়, সোজা বাড়ির প্রত্যেকটা জিনিসে আগুন ধরে গেল। আমরা কোনো মতে বাইরে বেরিয়ে এলাম আর সেই জ্বলন্ত বাড়িটার দিকে তাকিয়ে রইলাম। অবাক করা ব্যাপার হলো, বাড়ির সব জিনিসপত্র পুরো ছাই হয়ে গিয়েছিল, কিন্তু যেগুলো চাচির পুরনো আমলের জিনিস ছিল, লাইব্রেরি বানানোর আগেও সেগুলো সব অক্ষত ছিল। আর চাচি অনেক কষ্ট করে কাজ করে নিজের হাতে যা কিছু বানিয়েছিলেন সেগুলো অক্ষত ছিল, পড়েনি। আগুন যখন পুরোপুরি নিভে গেল তখন নানা আমাদের সবটা বুঝিয়ে বললেন, তোমাদের চাচি পুরনো বইয়ের মধ্যে এমন কোনো বই পেয়েছিলেন যাতে সিফলি ইলম, যাকে বলা হয় কালো জাদু বা শয়তানি বিদ্যা, সেটা পেয়েছিলেন। চাচি শুধু সেই বিদ্যা পড়েই ক্ষান্ত হননি, সেটার উপর আমলও শুরু করেছিলেন। এই ব্যাপারে সে এক শয়তান সাধকের সাথেও যোগাযোগ করেছিলেন, যে কিনা এই বিদ্যায় পারদর্শী ছিল। তারপর তোমাদের চাচি তার শিষ্যত্ব গ্রহণ করেন একটা বড় ধরনের শয়তানি আমল থেকে। এই কারণেই তার স্বাস্থ্য দিন দিন ভেঙে পড়ছিল। কিন্তু সেই আমলটা শেষ হতে আর মাত্র কয়েক মাস বাকি ছিল, আর কয়েক মাস পার হলেই চাচি নিজেও এই বড় সিফলি বিদ্যার বিশেষজ্ঞ হয়ে উঠতেন। সে এই সমস্ত ধন সম্পদ আর বিলাসবহুল জীবন ওই কালো জাদুর মাধ্যমেই অর্জন করেছিলেন। আর ওই কালো জাদুর কারসাজিতেই বাড়িটা মুয়াক্কেল, জিন আর বদ আত্মাদের আস্তানায় পরিণত হয়েছিল। কারণ প্রত্যেকটা সিফলি আমলেরই নিজস্ব মুয়াক্কেল আর জিন থাকে। তার উপর এই বাড়িতে কখনো কেউ নামাজ বা কোরআন পড়েনি, কিন্তু যেই চাচির মৃত্যুর পর তার মাগফিরাতের জন্য কোরআন পড়া শুরু হলো, অমনি এই জিন, মুয়াক্কেল আর বদ আত্মাগুলো সব অস্থির হয়ে উঠল। আর দ্বিতীয় কারণটা হলো, চাচি ওই জিনিসগুলোকে নিজের আমল দিয়ে বশ করে রেখেছিলেন। যখন সেই আমলটা থেমে গেল তখন ওগুলো মুক্ত হয়ে গেল আর চাচির ঘর থেকে বেরিয়ে এসে পুরো বাড়ির দখল নিল। এসব শুনে আমরা সবাই থ হয়ে যাই। ভয়ে ভয়ে দুরু দুরু বুক নিয়ে আমরা বাড়ি চলে আসি। সেই রাতেরই ঘটনা, যেদিন চাচির বাড়িতে আগুন লেগেছিল সেদিন আমার বাড়িতেও আমার স্ত্রীর নিয়ে আসা যৌতুকের জিনিসপত্রগুলোতেও আগুন ধরে যায়। কারণ এই যৌতুকও চাচির ওই সিফলি বিদ্যার টাকায় কেনা। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এটা কোনো সামান্য দুর্ঘটনা, কিন্তু পরে জানতে পারি ওই একই রাতে আমার ভাইরা মকবুলের বাড়িতেও আগুন লেগেছিল। কিন্তু আমরা দুজনেই শেষমেশ ঠিক করলাম যে এই বিষয়টা নিয়ে আর আলোচনা করব না, পাছে লোকে আবার আমাদের বাড়িতে আসতেও ভয় পায়। চাচির সেই বাড়িটা আজও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
না সেটা কেউ কেনে, আর না চাচির ছেলেরা সেটা মেরামত করার জন্য সেখানে থাকার পক্ষে। আসলে যারা এসব উল্টাপাল্টা আমল বা তন্ত্রমন্ত্র করে তারা তো নিজেরাই বরবাদ হয় না, তার সাথে পরিবারটাকেও বরবাদ করে যায়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। এই বলেই সিফাত আলম তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমরা পরবর্তী ঘটনায় যাব এবং আমাদের এখানে এই ঘটনাটিতে ইমেইল আছে, সেই ইমেলটা আমরা একটু পড়তে চাই। আমাদের এই ইমেলটি যেভাবে লিখেছেন সেভাবে আমি পড়ে শোনাচ্ছি। আচ্ছা, লিখছেন যে, হ্যালো রাসেল ভাই, আমি সম্রাট চক্রবর্তী ফ্রম কলকাতা, ইন্ডিয়া। আমি বিজনেসম্যান, আমার রেস্টুরেন্টের ব্যবসা কলকাতায়, অ্যান্ড আই এম আ পার্ট টাইম প্যারানর্মাল রিসার্চার। এসব ভালো লাগে, ভূত এফএম শুনি প্রায়, খুব ভালো লাগে। আজ আমি একটা স্টুডেন্ট লাইফের ঘটনা শেয়ার করছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। তখন রক্ত গরম, ভূত বা প্যারানর্মাল জিনিস খোঁজা বা তাদেরকে দেখবার ইচ্ছা ছিল প্রবল। ঘটনাটি 2016 সালের শেষের দিকে, নভেম্বর ডিসেম্বরের কোন একটি সময়। তখন শীত পড়েছিল প্রচুর কলকাতায়। কোন একদিন সন্ধ্যের দিকে আমি আর আমার বন্ধু শায়ন, পেশায় ফটোগ্রাফার, আর সৌরভ, সে স্টুডেন্ট, ঠিক করলাম যে অন্য কোনো দিনের মতো আজও যাব আর একটা সার্ভে করতে, মানে অন্য কোনো জগতের বাসিন্দাদের খোঁজার চেষ্টা করতে। তো তাদের কমিউনিকেট করার জন্য আমাদের প্রবল ইচ্ছা। তখন আমাদের বাড়ি থেকে 10 মিটার হাঁটা পথ এবং বাগমারি মুসলিম কবরস্থান। আমি সেখানে আগে 2-1 বার গেলেও ভেতরে যাইনি বেশি। যাই হোক, প্ল্যান মাফিক কাজ, কবরস্থান এবং তার গেটের সামনে আমরা তখন বিকেল 5:30। তিনজনেই প্রবেশ করলাম। গেটের গার্ড আঙ্কেল আমাকে চিনতেন ভালোভাবেই, তাকে হাসি মুখে ইশারায় সালাম জানাতেই সেও তাই করল। আমরা ভেতরের দিকে যাচ্ছি দেখে বাধা দিয়ে বলল, এখন তো সন্ধ্যা হতে চলল, ভেতরে যাস না? উত্তরে আমি বললাম, আমার কাজ তো সন্ধ্যার পরে, একগাল হাসি দিয়ে সেটা বললাম এবং আঙ্কেল কিছু একটা বিড়বিড় করে বলল। বুঝলাম তিনি কিছু, আপনার খুশি হলাম যে উনি আমার শুভাকাঙ্ক্ষী, মানে দোয়া করলেন এরকম কিছু একটা আর কি। তো আমরা ক্রমশ ভেতরের দিকে যেতে থাকি। প্রায় মাঝামাঝি সময় সৌরভ বলল, ভাই আমি আর যাব না এখান থেকে। আমি আর সায়ন অবাক হই, প্রায় একসাথে বলি, কেন? আমি মজা করে বললাম, ভয় পাচ্ছিস? সৌরভ কিছু বলল না, বলল চলো না। এবং সায়ন ভুরু কুচকে যা বলল যে একা যেতে পারলে যা। সৌরভ কিছু না বলে চলে গেল। আমরা ধীরে ধীরে গাছের আড়ালে মিলিয়ে গেল। আমি অবাক হলাম, আসার ইচ্ছে ছিল ওর সবচেয়ে বেশি। আমি 5-7 না ভেবে আর এগোতে গেলাম। তখন একবার ভেবেছিলাম যে ফিরে যাব, বাট তখনও আমাদের কাজ কিছুই উপলব্ধি করা হয়নি। তখন অন্ধকার, সন্ধ্যা 6টা, সবে প্রবেশ করেছি ব্লক 33-এ। ব্লকগুলি বেশি বড় নয়। শেষ প্রান্তে চোখ যেতে দেখলাম গার্ড আঙ্কেল দাঁড়িয়ে আছেন। দূর থেকে অন্তত তাই লাগছিল। আমি হাঁক দিলাম, কাকা। কোনো উত্তর নেই। আরো কাছে এগোচ্ছি, সায়ন আমার সাথে। আমাকে ডেকেও সাড়া না পেয়ে ভাবলাম, ওটা কি কাকা নয় তাহলে? হাঁটতে হাঁটতেই ভাবছি সমস্ত। তখন মাথায় এলো যে ব্লক 33-এ আসার জন্য আমার যে পাশ দিয়ে এসেছি ওটাই একমাত্র রাস্তা, আর আসার পথে কাকা আমাদেরকে অতিক্রম করেনি। তাহলে লোকটিকে? ততক্ষণে আমরা প্রায় 10 হাত দূরত্বে লোকটির কাছ থেকে দেখলাম সে একটি কবরের সামনে দাঁড়িয়ে আছে এবং কবরের দিকে দৃষ্টি তার, এবং প্রচন্ড অন্ধকার। লোকটি যে মৃদু আলোর মাঝে এক অন্ধকারের প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। আমি আর সায়ন চুপ করে আছি, কোনো কথা বলছি না। কথা বলার শক্তিটুকুও বোধহয় হারিয়ে ফেলেছিলাম তখন। মাত্র 8 থেকে 10 হাত দূরে থাকা মূর্তিটা আসলে কি? তাহলে মানুষ নয়? সায়নের দিকে চোখ চায় আমার। দেখলাম ও চোখ কপালে তুলে আঙুল নিক্ষেপ করছে ওই ছায়া মূর্তির দিকে। তাকাতে দেখি সেই মূর্তি তাকিয়ে আছে আমাদের দিকে। হলুদ বর্ণের চোখ, যেন আগুন জ্বলছে।
আক্রমণাত্মক হয়ে উঠছে। আমরা কিছু না ভেবে পেছন করে দৌড়াতে শুরু করি। কত জোরে জানি না, কি কোথায় তাও জানি না, শুধু দৌড়ে চলেছি নিজের মতো। খালি যেন মনে হচ্ছিল পেছনে আসছে সেই লোকটি। প্রায় 5 থেকে 7 মিনিট এলোমেলো ভাবে ছোটার পর মসজিদ দেখতে পাই। প্রায় সাথে সাথে মসজিদের কাছে গিয়ে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপর নিজেকে আবিষ্কার করি গার্ড আঙ্কেলের কেবিনে। সায়ন ছিল তখনও। আঙ্কেল শান্তভাবে বলেছিলাম তো না যেতে। আমি আর কোনো উত্তর দিতে পারিনি। আমার সব ঘটনা তাকে বলার পর তিনি বললেন, শাকিব খান বলে একজন কুখ্যাত ক্রিমিনালকে খবর দেয়া হয় ব্লক 33-এর মাঝামাঝি কোনো এক জায়গায়। এর আগেও 2-1 বার অনেকে দেখেছে সেখানে সেই একই ব্যাপার। কোনো কুকুর বেড়াল কোনো কিছুই সেখানে যায় না। তো তার কাছে, এবং তারপরে তিনি লিখেছেন যে আমার কাছে আরো অনেক ঘটনা আছে, সেই ঘটনাগুলো তিনি চাইলে লিখতে পারেন। এই আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক 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 ধন্যবাদ। এখন যে ঘটনাটি আপনাদের শেয়ার করব, এই ঘটনাটি পাঠিয়েছেন ঢাকা সাভার জেলার আশুলিয়া থানার কোনো একটি গ্রাম থেকে। সঙ্গত কারণে ওনার নাম আমরা শেয়ার করছি না। আর এই ঘটনাটি একটি গার্মেন্টস কেন্দ্রিক। ঘটনাটি বোঝার সাথে একটা ছদ্মনাম ব্যবহার করছি, রিফাত ভাই। ওনার সাথে যখন ঘটনাটি ঘটে তখন উনি প্রাইমারি স্কুলে পড়ালেখা করেন এবং উনি একটা ম্যাডামের কাছে টিউশনি করতেন। ওনার বাড়ি থেকে বের হলে সোজা হাতের বাম দিকে যেতে হতো এবং মাঝে একটা গার্মেন্টস পড়তো। এই গার্মেন্টসটাকে কেন্দ্র করেই কিন্তু নানা রকমের ঘটনা এলাকার মুখে মুখে প্রচলিত। এই গার্মেন্টসটাকে পার করে তারপরে ওই ম্যাডামের বাড়িতে যেতে হতো। তো স্কুল শেষ করে উনি আনুমানিক 12টার দিকে ওই ম্যাডামের কাছে পড়তে যেত। তো ওই দিন উনি ম্যাডামের কাছে পড়তে যান, কিন্তু ওই দিনকার মতো জলদি ছুটি দিয়ে দেয়। আর জলদি ছুটি দেওয়ার কারণে রিফাত ভাইয়ের মা ওনাকে আর আনতে যান নাই। তো উনি তখন চিন্তা করলেন যে একা একাই বাড়ির দিকে রওনা দিই। তো যেই ভাবা সেই কাজ, উনি বাড়ির দিকে রওনা দিলেন। কাছেই, বেশি দূরে না, কিন্তু ওইখান থেকে ওনার বাড়িতে আসতে হয়তো 15 মিনিটের সময় লাগে। তো উনি রওনা দিলেন। হাঁটতে হাঁটতে ওই গার্মেন্টসটার কাছে চলে আসলেন। গার্মেন্টসটার আশেপাশে কিন্তু কোনো লোক নেই। এই গার্মেন্টসটা কিন্তু চারপাশে বাউন্ডারি করা এবং ওই সময়ে এই গার্মেন্টসটা পরিত্যক্ত ছিল। এই গার্মেন্টসটাকে কেন্দ্র করে অনেক ভয়ের ঘটনা ঘটে যাওয়ার কারণে অনেক মানুষ ওইখানে কাজ করতো না। আর মানুষ না পাওয়ার কারণে একটা সময় এই গার্মেন্টসটা বন্ধ হয়ে যায়। যাই হোক, তো এই গার্মেন্টসটার কাছে আসার পরে উনি লক্ষ্য করলেন আশেপাশে কেউ নেই। যখনই এই গার্মেন্টসটার গেটের কাছে আসলেন, মনে হচ্ছে ভিতর থেকে ওনার নাম ধরে কেউ একটা ডাক দিল, যেই রিফাত, এদিকে আয়। উনি আশেপাশে দেখলেন, তাকাইলেন, কিন্তু কেউ নাই। উনি আবার যখন রওনা দিবেন তখন আবার ডাক শুনতে পায় উনি, যে এই রিফাত, এই যে এদিকে আয়, গেটের এদিকে। উনি যখন এই শব্দটা ভালো করে লক্ষ্য করলেন, তখন উনি গেটের ওদিকে লক্ষ্য করলেন, দেখলেন গেটটা লক করা, মানে তালা দেওয়া। তো উনি হয়তো ছোট ছিলেন, বুঝতে পারেন নাই। উনি বুঝতেছেন এটা সাধারণ বিষয়, স্বাভাবিক, কেউ ডাকছে, হয়তো বা কেউ এইটার ভিতরে গেছে। তো উনি বিষয়টাকে প্যারানরমালি ভাবেন নাই। উনি আস্তে আস্তে গেটের কাছে যখন যাবেন, তখনই হঠাৎ কোত্থেকে যেন একটা লোক আসলো। এই লোকটা এসে ওনাকে ধমকে শুরু বলছে, এই তুমি ওইদিকে কই যাও? জানো না এটা ভয়ানক জায়গা, এখানে মানুষ থাকে না, আর তুমি এই দুপুরের সময় একলা একলা এখানে কি করো? হ্যাঁ, যাও, বাড়িতে যাও। এরকম ধরনের রাগান্বিত সুরে রিফাত ভাই কথা শোনার পরে ওনার মনের মধ্যে একটু কষ্ট পেলেন। তো উনি মন খারাপ করে বাড়িতে রওনা দিলেন। বাড়িতে এসে ওনার মাকে আর দাদিকে এই ঘটনা খুলে বললেন। তো এই ঘটনা ওনার দাদি শোনার পরে ওনার দাদি একটা কথা বললেন ওনাকে, যে এই যে এই গার্মেন্টসটা কিন্তু ওনাদের বাড়ি থেকে তখনকার সময় দেখা যেত একদম। তখন তো অত বাড়িঘর ছিল না, এই কারণে দেখা যেত যে ওনার দাদি একদিন রাতে প্রাকৃতিক কাজে বাইরে বের হন। বাইরে বের হয়ে প্রাকৃতিক কাজ সেরে যখন ঘরে ঢুকবেন, ঘরে ঢুকার আগেই একটা জিনিস উনি দেখতে পান। উনি দেখতে পান যে ওই গার্মেন্টসের ছাদের উপর একটা আগুনের গোলা, এই আগুনের গোলাকে কেন্দ্র করে 4-5টা
আগুনের গোলার মতো অবয়ব ঘোরাঘুরি করছে এই আগুনের গোলাকে কেন্দ্র করে। এটা দেখে উনি ভালো করে লক্ষ্য করেন ওইটার কাছে। উনি লক্ষ্য করলেন যে এগুলা মানুষ না, এগুলা কিছু কুকুর টাইপের। এই অবয়বগুলোও কিন্তু আগুনের মতন জলজল করছে। উনি যখন ভালো করে লক্ষ্য করতে থাকলেন তখন ওইগুলা কি হলো, একটা আগুনের বলের টাইপের হয়ে ওনার দিকে সাই করে মানে ছুটে আসতে নিচ্ছে আর কি। এমন সময় উনি ভয় পেয়ে তাড়াতাড়ি করে ঘরের ভেতর ঢুকে যান। তো এই কথা ওনার দাদির মুখে শুনলেন। তো ওই দিন এই কথা শোনার পরে সবার মনে বেশ একটা আতঙ্ক, আরো অনেকজনের মুখেই এই গার্মেন্টসকে কেন্দ্র করে নানা ধরনের কথাই শুনছেন। এখন ওনাদের ফ্যামিলি মেম্বারের মুখে এই কথা শুনলেন। তো এইভাবে চলে যায় আরো কিছুদিন, মাস একখানি। 1 মাস পরে হঠাৎ রাতে এই রিফাত ভাইয়ের মায়ের চিৎকার করে ঘরে ঢুকে যান এক দৌড়ে। কি হয়েছে তখন জিজ্ঞেস করলে উনি বলেন যে উনি রাতে বের হয়েছেন প্রাকৃতিক কাজে। তো বের হওয়ার পরে উনি দেখতে পান যে ওই বিল্ডিং এর উপরে ওই সেম একটা আগুনের গোলা, এই আগুনের গোলাকে কেন্দ্র করে 4-5টা ছায়ামূর্তি ঘোরাঘুরি করছে। আর যখনই উনি এটাকে ভালো করে লক্ষ্য করলেন তখনই নাকি আগুনের গোলা হয়ে ওনার দিকে ছুটে আসতে চাইছিল ওই জিনিসগুলা। এইটা দেখে উনিও ভয়ে দৌড়ে ঘরে চলে আসছেন। তো এই জিনিস দেখার পর উনি আর ওনার ছেলেকে ওইখানে আর প্রাইভেট পড়তে যেতে দেন না। উনি বলেন তোমার আর ওইখানে প্রাইভেট পড়তে যেতে হবে না, তুমি এখন থেকে বাড়িতেই প্রাইভেট পড়বে, যেহেতু তুমি ছোট মানুষ। তোমাকে এরকম আমরা অনেক সময় একা নাও আনতে যাইতে পারি, কোন বিপদ হয় কি জানে। তো এইভাবেই কেটে গেল প্রায় আরো অনেক বছর। তখন সময়টা 2014 সাল, 13 কি 14 সাল। রিফাত ভাই এর মধ্যে অনেকটা বড় হয়ে গেছেন, প্রাইমারি স্কুল পার করে হাই স্কুলে উঠে গেছেন। হাই স্কুল ওঠার পরে উনি আবার প্রাইভেট নেন সেই ম্যাডামের কাছে। কারণ ওই ম্যাডাম ভালো প্রাইভেট টিচার ছিলেন, আর ওনার কাছে প্রাইভেট স্টুডেন্টরা বেস হিসাবে পড়তে যেত, অনেক স্টুডেন্টরা পড়তে যেত। এই কারণে উনিও ওই ম্যাডামের কাছে পড়তে যান। একদিন ওই ম্যাডামের কাছে পড়তে গিয়ে দেখেন যে ওই বাড়িতে একটা লোক মারা গেছে। কিন্তু লোক মারা গেলে কি হবে, লোক মারা গেলে তো সবাই কান্নাকাটি করে। হ্যাঁ, কিছু কিছু মানুষ কান্নাকাটি করছিল, কিন্তু তার মধ্যে ওই বাড়িতে একটা ভয়াবহ পরিবেশ সৃষ্টি হয়ে আছে। সবার মধ্যে একটা আতঙ্ক, একটা ভয় সৃষ্টি হয়ে আছে। কি ব্যাপার, কি হয়েছে, এরকম কেন? মানে এই লাশটাকে কাউকে দেখতে দিতে চাচ্ছিলেন না আর কি। তো অনেকেই ওইখানে আসেন, অনেক মৃত্যু বাড়িতে তো অনেক মানুষই থাকে, কাউকে এই লাশটা দেখতে দিতে চাচ্ছিলেন না। ব্যাপারটা এই রিফাত ভাইয়ের কাছে বেশ অদ্ভুত লাগে। অদ্ভুত লাগার কারণে জিজ্ঞেস করে ম্যাডামকে, ম্যাডাম যে এইরকম করতেছে কেন মানুষগুলা, লোকটাকে দেখতে দিতে চাইতেছে না, আর সবার মধ্যে কিরকম একটা আতঙ্ক দেখা যাইতেছে। তখন ম্যাডাম বলে যে তোমাকে এটা বলা যাবে না। কেন বলা যাবে না? তোমরা ভয় পাইবা শুনলে, এটা কোনো স্বাভাবিক মৃত্যু না। বলে যে স্বাভাবিক মৃত্যু না, তাহলে কিভাবে মৃত্যু হয়েছে? বলে ওনাকে কেউ মেরে ফেলছে। কিন্তু এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না এরকম ভাবে কাউকে মেরে ফেলা। মানে তখন ম্যাডামের কাছ থেকে জানতে পারে যে ওই লোকটা ওই বাড়িতে ভাড়া থাকতো আর গার্মেন্টসে কাজ করতো। তো উনি যত রাতে হোক না কেন ওনার ওয়াইফের কাছে ফিরে আসতেন। গার্মেন্টস তো আমরা জানি মূলত রাতে কাজ হয়, অনেক সময় যখন রোজার সময় আসে, সিজন সময় আসে, রাতে ওভারটাইম হয়। তো উনিও রাতে ওভারটাইম করতেন এবং যত রাতে হোক উনি ফিরে আসতেন, কারণ ওনার ওয়াইফ উনি বাড়িতে একলা থাকতেন। আর ওনারা কিন্তু তেমন বয়স্ক না, অল্প বয়স, 35 থেকে 40 বছরের দম্পতি হবে। ওনাদের কোনো সন্তান ছিল না, ওইখানেই থাকতেন। যেই দিন ঘটনাটি ঘটে ওই দিন সারা রাত পার হয়ে যায়, ওনার হাজবেন্ড তো আসে না। সারা রাত হাজবেন্ডের টেনশন। তখনকার সময় কিন্তু ওই মোবাইল কিন্তু হাতে হাতে ছিল না, এখন যেরকম মোবাইলের প্রচলন, তখন কোচিতে 2-1 জনের কাছে মোবাইল ফোন ছিল। এই কারণে ওনার স্ত্রীও ফোন করে খবর নিতে পারে নাই। যখন সারা রাত পার হয়ে যায়, স্বামী আসে না, সকালে দেখে ঘুম থেকে উঠে না স্বামী আসেনি, তখন তো উনি চিন্তিত হয়ে পড়েন। আশেপাশে তালাশ করতে থাকেন, গার্মেন্টসে গিয়ে খোঁজ করতে থাকেন। গার্মেন্টস থেকে জানতে পারেন ওনার স্বামী তো রাতে বাড়িতে চলে গেছে, কিন্তু ওনার স্বামী তো বাড়ি ফিরে নেই।
তখন এলাকার মানে ওই বাড়ির মধ্যে আরো মানুষজনদেরকে নিয়ে খোঁজ করতে থাকে। খোঁজ করতে করতে বেশ কয়েকজন মানুষই একসাথে খোঁজ করতে থাকে। ওইখানকার কিছু মানুষ কৌতূহল বশত ওই গার্মেন্টসের গেটের ফাঁক দিয়ে দেখার চেষ্টা করে। তো যখন গার্মেন্টসের গেটের ফাঁক দিয়ে দেখে তখন ওনারা চুকি দিয়ে বেশ চিৎকার করে ওঠেন যে এই পাওয়া গেছে। তো তাড়াতাড়ি করে ওনারা ওই গার্মেন্টসের গেটটা কি করেন, ভেঙে ফেলেন। গেট ভেঙে ভিতরে ঢুকে সবাই একটা ভয়াবহ দৃশ্য দেখতে পান। ওই লোকটার মরদেহ এখানে পড়ে আছে এবং তার শরীরে বেশ আঘাতের চিহ্ন, কামছির চিহ্ন, কামড়ের চিহ্ন, কিছু কিছু জায়গায় খুবলে মাংস কামড়ে তুলে নেওয়া হয়েছে। এই যে একটা জায়গা, এই জায়গাটা চারপাশ থেকে বাউন্ডারি করা, ওনার এই দেহটা এইখানে আসলো কিভাবে, সবার মনের মধ্যে প্রশ্ন হয়ে গেল। এই জায়গাটাকে কেন্দ্র করে কিন্তু আগে অনেক ছোটখাটো ভয়ের বিষয় ছিল। সবাই এক বাক্যে বলে ওঠেন এটা কোনো মানুষ বা পশু পাখি জানোয়ারের কাজ না, কারণ এমন ভয়ানক কোনো পশু বা জানোয়ার তো তাদের এইখানে নাই। এত বছর মানুষজন থাকেন, কিন্তু এখানে তো অনেকেই ভয় পাইছে, অনেকেই অনেক কিছু দেখছে, এই ঘটনা আছে। তাহলে নিশ্চয়ই এটা কোনো মানুষের কাজ না, এইটা কোনো পিশাচের কাজ। হয়তোবা উনি রাতের বেলা গার্মেন্টস থেকে ফেরার পথে একা একা ফিরছিলেন, আর ওই পিশাচগুলার খপ্পর উনি পড়ে যান। হয়তোবা ওই পিশাচগুলো ওনাকে মেরে ওইখানে নিয়ে গেছে ওনাকে খেয়ে ফেলার জন্য। এই কারণে ওনার শরীরে এত কামড়ের দাগ এবং জায়গায় জায়গায় গোস্ত খুবলে নেওয়া হয়ে গেছিল। আর হয়তোবা ওই পিশাচগুলা ওনাকে মেরে ফেলার পরে ওনার দেহটাকে খেয়ে ফেলার আগেই ফজরের আজান হয়ে গেছে, আর ওই পিশাচগুলো ওনাকে ফেলে রেখে চলে গেছেন। এই সমস্ত ধারণা করেন আর কি মানুষজন, এলাকার মানুষজন, ওই বাড়ির মানুষজন। আর এই ব্যাপারটা পর্যবেক্ষণ করতে তারা কোনো হুজুর কবিরাজের কাছেও যান নাই, এটা মূলত তাদেরই একটা মনের ধারণা। কিন্তু ওই জায়গাটাকে কেন্দ্র করে কিন্তু অনেক ঘটনা আছে। এলাকার মানুষের মুখে প্রচলিত আছে যে এই গার্মেন্টসটা তৈরি করার সময় নাকি এই গার্মেন্টসের যিনি মালিক উনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে নাকি ওনাকে ওইখানে মাথা দেওয়ার কথা বলা হয়েছে। এখন এটা মানুষের মাথা নাকি কোনো পশু জানোয়ারের মাথা এইটা স্পষ্ট বলা হয় নাই, কিন্তু ওই গার্মেন্টসের মালিক এই ব্যাপারটা তেমন গুরুত্ব দেয় না। উনি ওনার মতন কাজ চালু করে দেন ওই জায়গায়। যখন কাজ চালু হয় তখন ওই যিনি এই কাজটা ঠিকাদার উনিও নাকি একটা স্বপ্ন দেখেন এইখানে মাথা দেওয়ার কথা, কিন্তু উনিও এই বিষয়টাকে গুরুত্ব দেয় নাই। এইখানে কাজ চালু করে দেন, পুরো দুস্তুরে কাজ চলতে থাকে। একটা পর্যায়ে নাকি ওই জায়গাতে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্টে নাকি ওই স্পটেই 2 জন মানুষ মৃত্যুবরণ করেন। আর যেখানে অ্যাক্সিডেন্টটা হয় ওইখানে নাকি রক্তের বন্যার মতো বয়ে গেছিল, রক্তে ভেসে গেছিল ওই জায়গাটা, আর 15 জন মানুষ আহত হয়। এখন কি অ্যাক্সিডেন্ট হয় এই বিষয়টাও তেমন জানা যায় না, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বড় ধরনের এইটা জানা যায়। আর এরপর থেকেই ওই জায়গাতে ছোট বড় ভয়ানক কিছু ঘটনা ঘটতে থাকে ওই ওয়ার্কারদের সাথে। ওয়ার্কাররা সারাদিন কাজ করে একটা দেয়াল নির্মাণ করে, ধরেন এই দেয়ালটা তারা নির্মাণ করে যখন রাতের বেলা বাড়িতে চলে যায়, সকালবেলা দেখে ওই দেয়ালটা, আবার পরের দিন সকালবেলা এসে দেখে ওই দেয়ালটা ভেঙে গুড়িয়ে আছে। তারপরে ওনাদের যেই জিনিস যেই জায়গায় রেখে যায় ওই জিনিস ওই জায়গায় পায় না। এরকম নানা ধরনের ঘটনা ঘটতে থাকে। তারপরে ছোটখাটো অনেক বেশি অ্যাক্সিডেন্ট হতে থাকে, ওইখানে মানুষ আহত হতে থাকে। এই সমস্ত ঘটনা ঘটতে ঘটতে এক পর্যায়ে ওই জায়গায় কেউ আর কাজ করতে চায় না, কারণ মুখে মুখে ওইটা চাউর হয়ে গেছিল, প্রচলিত হয়ে গেছিল, সবার মুখে ছড়াই গেছিল এই জায়গাটা ভালো না, এইখানে ভয় আছে, এইখানে খারাপ কিছু আছে। আর ওই স্বপ্নের কথাও ধীরে ধীরে মানুষ জানতে পারে। এইভাবেই পুরো গ্রামের মধ্যে এই কথাটা প্রচলিত হয়ে গেছিল। আর এরপর যখন গার্মেন্টসের কাজ বন্ধ হয়ে যায় অনেক বছর পর্যন্ত এইভাবেই ছিল। তারপরে এই মালিক কি করে, এই মালিক এই গার্মেন্টসটাকে চারপাশ থেকে বাউন্ডারি করে দেয়, উঁচু করে, আর ভেতরে টুকটাক কিছু কাজ করিয়ে উনি গার্মেন্টস চালু করেন। গার্মেন্টস চালু করার পর একটা পর্যায়ে গার্মেন্টসের মানুষদের সাথেও টুকটাক ভয়ের ব্যাপার ঘটতে থাকে। একে একে ওইখানে গার্মেন্টস কর্মীরাও যাওয়া বন্ধ করে দেয়। এইভাবেই ওই গার্মেন্টসটা অনেক সময় আবার বন্ধ থাকে, কয়েক বছর। এরপরে নাকি এখনকার সময় আবার ওই গার্মেন্টসটা চালু আছে। মানুষ সন্দেহ করে যে ওইখানে ওই স্বপ্নের মধ্যে যেই জিনিসগুলো চাওয়া হয়েছিল ওই গার্মেন্টসের মালিক নাকি ওই জিনিসগুলো ওইখানে দিয়েছেন।
হয়তোবা এই কারণেই উনি আবার নতুন করে এই গার্মেন্টসটা চালু করতে পেরেছেন। এইটা সবার মুখে একটা ধারণা, এটা সবাই একটা ধারণা করে। এটার সত্যতা আমরা যাচাই করতে যাইনি, মূলত এটা একটা ঘটনা ঘটছে। কিন্তু ওনার মা আর দাদির সাথে যে ঘটনাটা ঘটছে, উনি এটা 100% নিশ্চয়তা দিয়েছেন যে এটা সত্য ঘটনা। আর ওই দিন দুপুরবেলা যে ভিতর থেকে ওনাকে ডাক দেওয়া হয়েছিল, ওই ব্যাখ্যাও উনি আর পান নাই। উনি জানিয়েছেন ওই লোকটা, যে লোকটা ওনাকে ধমকের সুরে কথা বলেছিলেন, উনি কিছুক্ষণ পরে পিছনের দিকে তাকিয়ে দেখেন ওই লোকটাও আর ওইখানে ছিল না। ওই বিষয়টা আজও ওনার মনে প্রশ্ন। মূলত উনি যখন ওই লোকটার দিকে তাকান তখন কিন্তু ওই লোকটাকে দেখার কথা, কিন্তু উনি আর ওই লোকটাকে দেখতে পান নাই। এই কারণে এইটা ওনার মনের মধ্যে আজও রহস্য রয়ে গেছে।